এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সহকর্মী শাহিদ আহমেদ আমাদের সাথে যোগ দিয়েছেন। শাহিদ, কি অবস্থা? কিছুক্ষণ পরই তো বাজেট ঘোষণা হবে এবং বলা হচ্ছে রেকর্ড বাজেট ঘোষণা হবে। কি পরিস্থিতি দেখছেন? এত বড় আকার, ঝুঁকি নাকি স্বস্তি, কি দেখছেন? সেই বিষয়টা কিন্তু সবারই কিন্তু আলোচনায় এই বিষয়টা আসলে এটা কিন্তু দেশের ইতিহাসে ৫৫তম বাজেট এবং সব থেকে বড় আকারের বাজেট, ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট। আমি বর্তমানে যে পরিস্থিতির কথা যদি বলি সেক্ষেত্রে ৩টা থেকে যে অধিবেশন শুরু হবে, বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী। আর সংসদ ভবনের চিত্রটা যদি আমি আপনাকে বলি সেক্ষেত্রে যারা সংসদ সদস্য সবাই কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছে এবং তারা কিন্তু একে একে সংসদের ভিতরে যাচ্ছেন যে অধিবেশনে যোগদানের জন্য। তার আগে সকাল 10টায় মন্ত্রিপরিষদ বৈঠক হয় এবং সেক্ষেত্রে কিন্তু বাজেট কিন্তু অনুমোদন হয়। এখন আসলে মূল প্রস্তুতি শুরু হচ্ছে সংসদের ভিতরে, যে আসলে বাজেট বক্তব্য বা বাজেট অধিবেশনটা শুরু হবে ৩টা থেকে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে সাধারণ মানুষ আসলে বাজেটে কি থাকবে না থাকবে, সব থেকে বড় নজর হচ্ছে কোন পণ্যের দাম বাড়বে আর কোন পণ্যের দাম কমবে। তবে কিছুটা হলেও স্বস্তির বিষয় যে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে 60টি কৃষি পণ্যের কর কমানো হয়েছে, অর্থাৎ তার মধ্যে ধান, চাল, পেঁয়াজ, রসুন, আদা সহ শিশু খাদ্য, যেসব শিশু খাদ্য আমদানি করতে হতো সেসব শিশু খাদ্যও কিন্তু তুলনামূলক কর ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ বলা যায় এই সব পণ্যের দামটা কমবে। এর পাশাপাশি দেশীয় শিল্প সুরক্ষায় কিন্তু বাজেটে উল্লেখযোগ্য বিষয় থাকবে। তার মধ্যে হচ্ছে দেশীয় ইলেকট্রনিক্স পণ্য যদি বলা হয় সে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, রেফ্রিজারেটর সহ এসি, যেই সব পণ্যগুলো দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য যেগুলো দেশে উৎপাদন হয় সেগুলো কিন্তু কর ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি আমদানি যদি আমদানি করা হয় সেক্ষেত্রে বাড়তি শুল্ক গুনতে হবে। পাশাপাশি খেজুর, সার আমদানিতেও কিন্তু কর ছাড় দেওয়া হয়েছে। আরেকটি বিষয় যে মেট্রো রেল গণপরিবহনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এখন রাজধানীবাসীর কাছে মেট্রো রেল, সেই মেট্রো রেলেও কিন্তু কর ছাড়ের দেওয়া হয়েছে, যেটা 30 জুন 2028 সাল পর্যন্ত কর ছাড়ের প্রস্তাবনা করা হয়েছে। এর পাশাপাশি বাজেটে অর্থমন্ত্রী নতুন একটা বিষয় রেখেছেন, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, অর্থাৎ যেটা হচ্ছে বলা যায় যে বুদ্ধিভিত্তিক যে বিষয়গুলো সেগুলোকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনার জন্য এবং এটা আলাদা আলাদা হাব স্থাপন করা হবে যাতে তরুণ প্রজন্মকে এই কাজে যুক্ত করা যায়। পাশাপাশি যদি টেলি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বলা হয় সেক্ষেত্রে সিমের উপরে যে 300 টাকা কর ছিল সেটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে। যদি এর পাশাপাশি যে বাজেটে আরেকটি বিষয় যে সামাজিক সুরক্ষার সোশ্যাল সেফটির কিন্তু আওতা বাড়ানো হচ্ছে। চলতি অর্থ বছরের তুলনায় নতুন যে অর্থ বছর সেখানে কিন্তু সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো হচ্ছে। এর কারণ কিন্তু অবশ্যই যৌক্তিক, যেটা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড সহ যেই ধরনের কার্ডগুলো হয় এই কার্ডের কিন্তু বাড়তি অর্থ ব্যয় হবে, সেই অর্থ সংস্থান এবং অর্থের ব্যবস্থাপনাও কিন্তু বাজেটে উল্লেখযোগ্য একটা বিষয়। আরেকটি বিষয় যদি আরো বলা হয় সেক্ষেত্রে যে মুক্তিযোদ্ধা যারা তাদের কিন্তু ভাতার বিষয়টা এখানে আছে, ভাতাটা বাড়ানো হয়েছে। পাশাপাশি যারা বলা হয়েছে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং পাশাপাশি জুলাই যোদ্ধাদেরও কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। নারীর ক্ষমতায়ন এবং সর্বোপরি প্রতিটি মানুষের যাতে এই সুফলটা পায়। সকালে যখন অর্থমন্ত্রী যাতে সংসদ ভবনে প্রবেশ করেছিলেন তখন কিন্তু তার কাছে জানতে চাওয়া হয়েছিল, সে মাননীয় অর্থমন্ত্রী বারবার বলছেন যে গণমানুষের বাজেট, অর্থাৎ প্রতিটি নাগরিক যেন বাজেটের সুফল পায়। তার মতে যেহেতু বিএনপি রাজনৈতিক সরকারের প্রথম এই সময়, অর্থাৎ বলা যায় বর্তমান যে রাজনৈতিক সরকার তার কিন্তু প্রথম বাজেট এবং নির্বাচনী ইশতেহারের যে বাস্তবায়ন, মানুষের যে আশাকাঙ্ক্ষা সেটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। সুতরাং নির্বাচনী ইশতেহারের প্রতিফলন নতুন রাজনৈতিক সরকারের কাছে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সবকিছুর প্রতিফলনে এই বাজেটে থাকবে এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী। তার একটি কথা সবচেয়ে বেশি জোর দিয়েছেন যে অর্থনৈতিক গণতন্ত্রায়ন, অর্থাৎ বিগত সরকারের সময়ে কথা উল্লেখ করে তিনি বলছেন যে যাতে প্রতিটি মানুষে এই বাজেটের সুবিধা পায়, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট শ্রেণী যাতে বাজেটের শাহেদ, আমরা সুফলটা। জানি যে 3টায় বাজেট ঘোষিত হবার কথা, অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার এটি প্রথম বাজেট। একটু জানতে চাই এই যে বক্তব্য তিনি কতক্ষণ রাখতে পারেন, অর্থাৎ অধিবেশনটি কতক্ষণ চলবে এবং বাজেট পরবর্তী আমরা সব সময় দেখি যে একটা সংবাদ সম্মেলন হয়ে থাকে, সেটি কখন নাগাদ হবে কিছু জানতে পেরেছেন কিনা আপনারা?
3টা থেকে কিন্তু অর্থমন্ত্রী বাজেট বক্তব্য শুরু করবে, অর্থাৎ তার যে বাজেট বক্তব্য, যে লিখিত বক্তব্য সেটা পড়তে যতটুকু সময় লাগবে, এবং পাশাপাশি বলা যায় যে আসলে 4টা নাগাদ চলতে পারে। এবং আপনি যেটা বললেন যে বাজেট পরবর্তী যে সংবাদ সম্মেলন প্রতি বছরই দেখে অর্থ মন্ত্রণালয় আয়োজন করে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামীকাল, যদিও শুক্রবার ছুটির দিন, তারপরও আগামীকাল ওসমানী স্মৃতি মিলনায়তন, যেটা সচিবালয়ের বিপরীত পাশে অবস্থিত, দুপুর 3 ঘটিকায় মাননীয় অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে সাংবাদিক সম্মেলন করবেন, যে বাজেট পরবর্তী যে আসলে সাংবাদিক সহ অন্যান্য গণমাধ্যমে কোনো প্রশ্ন থাকে কিনা, বাজেট কেমন হলো, বা সরকারে কোথায় চ্যালেঞ্জ, কোথায় সম্ভাবনা, এবং কোন কোন খাতে গুরুত্ব দিচ্ছে, কি কারণে দিচ্ছে, সবকিছু তিনি তুলে ধরার জন্য আগামীকালকে সংবাদ সম্মেলনে। শাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।